তাহলে আজকে আমরা দশা সম্পর্কে যে 10টা সূত্র আছে সেই সূত্রগুলো একটু বিশ্লেষণ করে জানবার চেষ্টা করব। আর তার আগে একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে যখন আমরা দশা বিচার করব তখন কিন্তু কোনো গ্রহই শুভ গ্রহ নয়, কোনো গ্রহই পাপ গ্রহ নয়। যেমন তুলা লগ্নের ক্ষেত্রে আমাদের শুক্র শুভ বা অশুভ দুটোই হতে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সেটা হচ্ছে অশুভ গ্রহ। আবার তুলা লগ্নের ক্ষেত্রে শনি সেটা কিন্তু শুভ গ্রহ। তো ঠিক এইভাবেই বৃষ লগ্নের ক্ষেত্রেও শনি শুভ গ্রহ, কিন্তু মেষ, সিংহ, কর্কট এদের ক্ষেত্রে শনি অশুভ গ্রহ। তাই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো গ্রহই শুভ নয়, আর কোনো গ্রহই অশুভ নয়। হতে পারে কোনো একজন জাতকের মকর লগ্ন, শুক্রের কোনো একটা দশা চলছে বা শুক্রের অন্তর্দশা চলছে, ওই ক্ষেত্রে আমরা সূত্র ফলো করব, কিন্তু আমরা সবসময় এটা খেয়াল রাখবো যে শুক্র শুভ হওয়া সত্ত্বেও সেখানে আমরা কিছু অশুভ ফল প্রাপ্ত হতে পারি। শুভ শুক্র থেকেও আমরা নেগেটিভ রেজাল্ট প্রাপ্ত হতে পারি। এইটা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা সময় মাথায় রাখতে হবে। আমরা এবার একটু স্ক্রিনটা শেয়ার করব এবং আমাদের যে আহ, সূত্রগুলো সেগুলো হচ্ছে গিয়ে পড়বো। সূত্রগুলো একদমই সহজ সূত্র। প্রথম সূত্র বলছে দশা লর্ড মোর স্ট্রং দেন অন্তর্দশা লর্ড, অন্তর্দশা লর্ড এটা হচ্ছে মোর স্ট্রং দেন প্রত্যন্তর্দশা লর্ড। তাহলে বিংশোত্তরী দশা, বিংশোত্তরী নামের কারণ কি? বিংশোত্তরী নামটার কারণ হচ্ছে বিংশ প্লাস উত্তরী, অর্থাৎ 20 বছর বেশি। কার থেকে 20 বছর? অক্ষর থেকে 20 বছর বেশি। অর্থাৎ এই দশার 9টা গ্রহের যে দশাকাল, এই সময়কালটা হচ্ছে 120 বছর। মানে এবার আপনারা একটুখানি খাতায় লিখে নিতে পারেন এই দশাকালটা কিভাবে ডিভাইড হয়েছে। প্রথমেই হচ্ছে আমরা কেতুর দশা দিয়ে শুরু করতে পারি, রবির দশা দিয়েও শুরু করতে পারি। সাধারণত আমাদের এই দশাটা শুরু হয় রবির দশা থেকে, কিন্তু যেহেতু মেষ রাশির প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী এবং অশ্বিনীর অধিপতি অশ্বিনীর অধিপতি হচ্ছে কেতু, তার কারণে ওনাদের এই প্রথম দশাটা কেতুর দশা হিসেবেও কেউ কেউ ধরেন। তাহলে দশাকালগুলো কিরকম? প্রথম হচ্ছে রবির দশা 6 বছর, মাত্র 6 বছরের রবির দশা। এটা কৃতিকা থেকে যদি আমরা গণনা করি। তারপরে চন্দ্রের দশা, এটা হচ্ছে 10 বছর। রবির দশা হচ্ছে সবচেয়ে ছোট দশা। খেয়াল রাখুন, সবচেয়ে বড় গ্রহ তার দশা হচ্ছে সবচেয়ে ছোট। মানে রবির দশা হলো 6 বছর, তারপরে চন্দ্রের দশা 10 বছর, তারপরে মঙ্গলের দশা 7 বছর, তারপরে পাপগ্রহ রাহু, তার দশা হচ্ছে 18 বছর। এই দশাটা খেয়াল রাখবেন, 18 বছর রাহুর দশা। তারপরে বৃহস্পতি 16 বছর, তারপরে শনির দশা 19 বছর, তারপরে বুধের দশা 17 বছর, তারপরে কেতুর দশা 7 বছর, তারপরে আমাদের আসবে শুক্রের দশা 20 বছর। তাহলে শুক্রের দশা হচ্ছে সবচেয়ে বড় দশা, কেতুর দশা সরি রবির দশা হচ্ছে সবচেয়ে ছোট দশা। প্রত্যেকটা মহাদশার মধ্যে একটা করে অন্তর্দশা ডিভিশন আছে প্রত্যেকটা। তার মানে যদি আমাদের 20 বছর, এটা হচ্ছে গিয়ে আর একটা শ্রেণীতে খেয়াল করি। হ্যাঁ, তাহলে ধরুন আমাদের হচ্ছে গিয়ে শুক্রের দশা। তাহলে শুক্রের দশা হচ্ছে 20 বছর। এবার আমাদের এই যে 120 বছরের যে স্প্যান, তারপর আমাকে যদি বার করতে হয় শুক্রের দশায় কেতুর অন্তর্দশা, তাহলে শুক্রের দশায় কেতুর অন্তর্দশা কতটা সময় আমরা পাবো? সময়টা হচ্ছে গিয়ে কেতুর মোট দশা 7, আর পুরো ডিভিশনটা হচ্ছে 120।
তাহলে 120 ভাগের মধ্যে 7 ভাগটা হচ্ছে কেতুর দশা, সরি কেতুর অন্তর্দশা। তাহলে যদি আমাকে বার করতে হয় শুক্রের 20 বছরের মধ্যে কেতুর অন্তর্দশা কতটা, তাহলে 20 বছরের এই স্প্যানটাকে আমাদের 7 দিয়ে, 120 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করতে হবে। ঠিক এইভাবেই যদি বলা হয় যে শুক্রের দশা 20 বছর, সেই 20 বছরের মধ্যে শুক্রের অন্তর্দশা কতটা, শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে এরকম: 20, 120-র মধ্যে 20 ভাগ, সেটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে 120 ভাগের 20 ভাগ, মানে 1/6 অংশ, সেটা হচ্ছে শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা। তাহলে এইভাবে আপনারা ডিস্ট্রিবিউশনটা করে নেবেন। প্রত্যেকটা দশা, প্রত্যেকটা গ্রহের দশা বা প্রত্যেকটা গ্রহের অন্তর্দশা কিভাবে এই ডিভিশনটা হয়, এইটা আমাদেরকে একটু জানতে হবে। এইটা আমাদের এখনো যেমন লাগছে, এরপরে আমরা যখন একটু হায়ার স্টাডিজে গিয়ে সাবলর্ড ক্যালকুলেশন করব, তখন কিন্তু এই ভাগটা আমাদের লাগবে। তাহলে কোনো একটা গ্রহের দশায় কোনো অন্তর্দশা আমরা যদি বার করতে চাই, বা যদি অন্তর্দশায় প্রত্যন্তর দশা বার করতে চাই, তাহলে ভাগটা হচ্ছে এই অনুপাতে হবে। তাহলে কেতু থেকে বা রবি থেকে আমরা যদি দশাগুলোকে লিখি, রবি থেকেই লিখি, কেতু থেকেও লিখতে পারেন, রবি থেকেও লিখতে পারেন। তাহলে রবি থেকে লিখলে পরে রবির দশা 6 বছর, চন্দ্র গেল 10 বছর, মঙ্গল 7 বছর, তারপরে রাহু 18 বছর, তারপরে বৃহস্পতি 16 বছর, তারপরে শনি 19 বছর, শনির পরে বুধ 17 বছর, 17 বছরের পরে কেতু হচ্ছে 7 বছর, তারপরে শুক্র এ হচ্ছে 20 বছর। তাহলে দেখুন 9টা গ্রহের দশা হয়েছে: 6, 10, 16, 16 আর 7 23, 23 আর 18, 23 আর 18 মানে হচ্ছে 41, 41 আর 16 মানে হচ্ছে 57, 57 আর 19, 76, 76 আর 17, 76 আর 10, 86, আর 7 93, 93 আর 7 100, +20 মানে হচ্ছে 120। তাহলে এই 6-এর 120, এই ভাগটা হচ্ছে গিয়ে রবির অংশ, 10-এর 120, এই ভাগটা হচ্ছে চন্দ্রের অংশ। এইভাবে প্রত্যেকটা ভাগ হবে। ঠিক সেইভাবে বৃহস্পতির অংশ হচ্ছে 16-র 120। তাহলে একটা দশা, তার মধ্যে অন্তর্দশা, তার মধ্যে প্রত্যন্তর দশা। বলে ধরুন একটা দশা হচ্ছে শুক্রের দশা, এইটা হচ্ছে কতদিন, এটা হলো গিয়ে 20 বছর। 20 বছর মানে হচ্ছে 240 মাস। 20 বছর সময়কালটার মানে হচ্ছে 240 মাস। তাহলে 240 মাসকে যদি আমি 120 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি রেজাল্ট পাবো কত, রেজাল্ট পাবো হচ্ছে গিয়ে 2 মাস। তাহলে 120 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি রেজাল্ট পাবো 2 মাস। তাহলে বাই 120 কেন, দেখুন প্রত্যেকটা জায়গাতে আমরা 120 দিয়ে ডিভাইড করেছি। তাহলে সমান সমান হচ্ছে 2 মাস। তাহলে রবির দশায়, সরি শুক্রের দশায় রবির অন্তর্দশা, সেটা হচ্ছে 6 দুগুণে 12 মাস। চন্দ্রের অন্তর্দশা হচ্ছে 10 দুগুণে 20 মাস। মঙ্গলের অন্তর্দশা সেটা হচ্ছে 14 মাস। রাহুর অন্তর্দশা 36 মাস। তাহলে শুক্রের দশায় রাহুর অন্তর্দশা, এই টাইমটা হচ্ছে 36 মাস। বৃহস্পতির অন্তর্দশা হচ্ছে 32 মাস। শনির অন্তর্দশা সেটা হচ্ছে 38 মাস।
বুধের অন্তর্দশা, এটা 34 মাস। আর কেতুর অন্তর্দশা 14 মাস। শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা, এটা হচ্ছে 40 মাস। 40 মাস মানে হচ্ছে 3 বছর 4 মাস। 3 বছর মানে 36 মাস। আর তার সঙ্গে হচ্ছে কি 4 মাস, মানে মোট 40 মাস। তো সুতরাং এই ভাগটা আপনারা বুঝতে পারলেন, যেহেতু শুক্রের দশা 20 বছর, আমাদের বোঝাতে সুবিধা হবে, তাই আমরা এই ভাগটা করলাম। কিন্তু 6 বছরের মধ্যে এই ডিভিশন বা 18 বছরের মধ্যে এই ডিভিশন, এগুলো করা কিন্তু বেশ কঠিন, করতে পারতাম না। যেহেতু এটা 20 মাস, তাই জন্য আমার পক্ষে সহজ হিসেব করা সহজ হলো। আদারওয়াইজ আপনাদেরকে জটিল অঙ্কের হিসেবে আসতে হবে। এগুলো একদম হিসেব করা চার্ট পাওয়া যায়, যদি কারোর দরকার হয় নিতে পারেন। আমাদের কোনো কাজই দরকার নেই। এবার এই যে 2 মাস, তাহলে শুক্রের দশা, শুক্রের দশায় রবির অন্তর্দশা, তাহলে ভিনাস প্লাস সান, এটা আমরা পেলাম 12 মাস। এটা হচ্ছে রবির অন্তর্দশা। তাহলে এবার এখানে যদি প্রত্যন্তর দশা বার করতে হয়, এদের প্রত্যেকের প্রত্যন্তর দশা আছে। ধরুন বুধের প্রত্যন্তর দশা, তাহলে 12 মাস মানে হচ্ছে গিয়ে আহ 12 মাস ইন্টু 17/120। তাহলে 12 মাসকে আমি যদি 30 দিয়ে গুণ করে নিই, 30 দিয়ে গুণ করলে 360 দিন, 3 × 32 360 দিন, 1 বছর। কিন্তু আমি হিসেবটা করবো 360, তাহলে 360 দিন, তাহলে 360 ডিভাইডেড বাই 120 সমান সমান হচ্ছে 3 দিন। তাহলে শুক্রের দশা, রবির অন্তর্দশা, আর প্রত্যন্তর দশা, রবিরই ধরছি প্রত্যন্তর দশা, তাহলে 3 দিন গুণ 6, তাহলে রবির প্রত্যন্তর দশা প্লাস হচ্ছে কি, যখন আমি সানকে নেবো, তাহলে 3 × 6 = 18 দিন। চন্দ্রের কত? 30 দিন, 10। কারণ 3 দিন দিয়ে গুণ করবো। তারপরে মঙ্গলের কত? 7, আমরা 21 দিন। বিষ্ণু 3 × 8 = 54। স্যার অঙ্কটা আরেকবার একটু কাইন্ডলি বলুন। আমাদের অনুপাতটা হচ্ছে গিয়ে এই যে সবকটা যোগ করে হবে 120, 120 দিয়ে ভাগ করে এর যে অংশটা, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আবার রবির দশা, শুক্রের দশায় রবির অন্তর্দশা আমরা দেখলাম 1 বছর এসছে। 1 বছর মানে হচ্ছে 360 দিন, 12 মাস। 30 দিনে মাস ধরলাম, তাহলে 1 বছর বানা হচ্ছে 360 দিন। তার মানে 120 অনুপাতের জন্য 360 দিন, তাহলে 1 অনুপাতের জন্য হচ্ছে 3 দিন। এবার এর মধ্যে 6 অনুপাত রবির, 10 অনুপাত চন্দ্রের, 7 অনুপাত মঙ্গলের, 18 অনুপাত রাহুর, 16 অনুপাত বৃহস্পতির, 19 অনুপাত যেটা, সেটা হচ্ছে শনির, 17 বুধের, আর 7 হচ্ছে কেতু, 20 হচ্ছে শুক্র। 3 × 20 = 60। 60 দিন হচ্ছে শুক্রের দশা, রবির অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর দশা। স্যার এই অন্তর্দশার ক্যালকুলেশনটা না বুঝতে পারিনি। একদম সেম। শুক্রের দশা হচ্ছে 20 বছর, 20 বছর মানে হচ্ছে 120 ভাগ। তাহলে 120 ভাগ হচ্ছে 20 বছর, 20 বছর হলে কত মাস বলুন? 240। 240। দুশো দুশো চল্লিশ চল্লিশ মাস মাস হচ্ছে মানে 120 ভাগ হচ্ছে 240 মাস। তাহলে 1 ভাগ কত মাস? 2 মাস। 1 ভাগ হচ্ছে 2 মাস। 6 ভাগ হচ্ছে রবির অন্তর্দশা, তাহলে এটা হচ্ছে 6 × 2 = 12 মাস। 10 ভাগ হচ্ছে চন্দ্রের অন্তর্দশা, মানে 20 মাস।
7 ভাগ হচ্ছে মঙ্গলের অন্তর্দশা, তাহলে 7 × 2 = 14 মাস। তো এর মধ্যে আমরা শুক্র রবিটাকে নিলাম, যেটা হচ্ছে 12 মাস। 12 মাস মানে 360 দিন। এবার সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে নিলাম। বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা রুলস গুলোতে চলে যাই। দেখা হচ্ছে দশাপতি হচ্ছে বেশি বলবান কার থেকে? অন্তর্দশাপতির থেকে। আর অন্তর্দশাপতি হচ্ছে বেশি বলবান কার থেকে? প্রত্যন্তর দশা অধিপতির থেকে। তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হলো। তাহলে দশাপতি যদি বেনিফিশিয়াল হয়, দশাপতি যদি শুভ হয়, তাহলে যতই অন্তর্দশা খারাপ আসুক না কেন, সেই অন্তর্দশায় বিরাট ক্ষতি হবে না। তাহলে দশাপতি যদি বলবান হয়, তাহলে দশাপতির অন্তর্দশায়, যে অন্তর্দশাই আসুক না কেন, দশাপতি যদি বলবান হয়, এই ক্ষেত্রে অন্তর্দশাগুলো বিরাট ক্ষতিকারক হবে। দশাপতি যদি শুভ হয়, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস। 2 নম্বর সূত্র বলছে অন্তর্দশা অধিপতি কে প্লেজ মোর সিগনিফিকেন্ট রোল দেন দশা লর্ড। অর্থাৎ অন্তর্দশা অধিপতি সে অনেক বেশি ভালো রেজাল্ট দেবে, অনেক বেশি স্ট্রং রেজাল্ট দেবে, যদি ঘটনা সিগনিফিকেশনের ব্যাপার থাকে। তার মানে দশাপতির থেকে অন্তর্দশাপতি ইভেন্ট সিগনিফায়ার হিসেবে বেশি কাজ করবে। কি ঘটবে, কেমন ঘটবে সেটা বলবে দশাপতি, কি ঘটবে সেটা বলবে অন্তর্দশাপতি। আবার অন্তর্দশার ভাগের মধ্যে কেমন ঘটবে, ভালো না খারাপ, সেটা বলবে অন্তর্দশাপতি। আর কি ঘটবে সেটা বলবে প্রত্যন্তর দশা অধিপতি। স্যার একটা এক্সাম্পল দিন না। দেখুন, তাহলে মোটামুটি এই জায়গাটা আমাদের বুঝতে পারলাম। তাহলে বলবানকে, বলবান হচ্ছে দশাপতি, উপরে অন্তর্দশাপতি, উপরে প্রত্যন্তর দশাপতি। ঘটনার নির্দেশককে প্রথমে প্রত্যন্তর দশা অধিপতি, পরে অন্তর্দশা অধিপতি, তারপরে মহাদশা অধিপতি। মহাদশা অধিপতি সে কিন্তু ঘটনা নির্দেশক নয়। মহাদশা অধিপতি তিনি হচ্ছেন সময় নির্দেশক, ভালো না খারাপ, কি ঘটবে সেটা বলবে প্রত্যন্তর দশা, সেটা বলবে সূক্ষ্ম দশা। তো এখানে আমরা একটা ব্যাখ্যা কুণ্ডলী নিয়েছি, যেখানে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, আর রাশি হচ্ছে তুলা রাশি। মিথুন লগ্ন তুলা রাশি, আমরা দেখেই বুঝতে পারছি যে আহ মিথুন লগ্ন তুলা রাশি, মঙ্গল বৃহস্পতি রাহু এখানে রয়েছে। এটা উম 80 সালটা এরকম একটা সময়ের চার্ট, 80 81 এরকম সালের চার্ট। তো সেটা আমরা বার করতে পারি। আচ্ছা, কেউ একজন দাগ দিচ্ছেন মোবাইলের ওপরে, এই দাগগুলো দেওয়া বন্ধ করে দিন। ক্লাস চালিয়ে মোবাইলে কাজকর্ম করছেন, তার জন্য দাগ পড়ছে, এই দাগগুলো বন্ধ করে দিন। আয়না দিয়ে দাগ করছে মনে হচ্ছে। এই দাগটা বন্ধ করে দিন। তাহলে এবার আমাদের এই সময় মানুষটার দশা চলছে, কিসের দশা? কেতুর দশা চলছে। কেতুর দশার পরে এর যখন শুক্রের অন্তর্দশা পড়বে, তাহলে এই মানুষটার প্রশ্ন ছিল কি? এই মানুষটার প্রশ্ন ছিল বিবাহ। এই মানুষটা বিয়ে হবে কবে, বা বিয়ে আদৌ হবে কিনা, সেটা হচ্ছে এই মানুষটার প্রশ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চমপতি সপ্তমে রয়েছে, বা বৃহস্পতি মঙ্গলের যোগ রয়েছে, সপ্তম একাদশ যোগ রয়েছে।
তাহলে এখানে সপ্তম একাদশ যোগ আর পঞ্চমপতি সপ্তমে লগ্নপতি যুক্ত হয়ে লগ্নপতি সপ্তমে, তার মানে এর বিয়ে হবেই। এর বিয়ে কেউ আটকাতে পারবে না। শনিদেব তুঙ্গ হয়ে আছে চন্দ্রের সঙ্গে, সপ্তমের উপর দৃষ্টি, ডিলে বা দেরি হতে পারে। সরি। তাহলে এই যে কম্বিনেশন আমরা দেখতে পারলাম, এতে এর বিয়ে হবে। নোটিস রয়েছে কোন দশায় হবে। তাহলে কেতুর দশা, অশুভ দশা, আমরা এটাকে পাশে রাখছি। শুক্রের দশায় ভালো দশা, বিয়ের সম্ভাবনা বেশি। সপ্তম ভাবে শুক্র আছে। তাহলে শুক্রের অন্তর্দশার মধ্যে শুক্র 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 রবি, শুক্র চন্দ্র, শুক্র মঙ্গল, শুক্র রাহু, এরপরে আসলো বৃহস্পতি। বৃহস্পতি অন্তর্দশাপতি এবং সপ্তমের অধিপতি। যে বৃহস্পতির বিবাহ সিগনিফাই করবার ক্ষমতা বাকিদের থেকে বেশি। বাকিরা বলতে বাকিরা বলতে রবির দশায় রবি ষষ্ঠে রয়েছে, ডিনায়াল, বিয়ে হওয়া মুশকিল আছে। চন্দ্র দ্বিতীয় পতি, এখানে যেহেতু চন্দ্র দ্বিতীয় পতি মানে সপ্তমের অষ্টম পতি, প্রথম বিয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। মঙ্গল সে ষষ্ঠপতি, সে হচ্ছে ডিনায়াল, বাদ দিলাম। রাহু সে সেই সপ্তমের অষ্টমে দ্বিতীয় বসে আছে, সেক্ষেত্রেও একে আর কি বাদ রাখলাম। তাহলে বৃহস্পতি, বৃহস্পতি সপ্তম পতি, সপ্তম ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে। তাহলে শুক্রের দশায় বিয়ে হতে পারে, শুক্রের দশায় অবশ্যই বিয়ে হতে পারে। আর বিয়ে হতে পারে বৃহস্পতির দশায়, বৃহস্পতির অন্তর্দশায়। বুধের অন্তর্দশাতেও বিয়ে হতে পারে। তাহলে শুক্রের অন্তর্দশা, বৃহস্পতির অন্তর্দশা আর বুধের অন্তর্দশাকে আমরা দেখলাম। কেন দেখলাম? শুক্র সপ্তমে বসে আছে, শুক্র পঞ্চমপতি, বিয়ে হওয়ার চান্স আছে। বৃহস্পতি কেন? সপ্তমপতি নিজেই, বৃহস্পতির দৃষ্টি সপ্তমের উপরে রয়েছে। আর বুধ, বুধ হচ্ছে গিয়ে সপ্তম ভাবে রয়েছে, লগ্নপতি। লগ্নপতি সপ্তমে রয়েছে, বৃহস্পতির দৃষ্টি মানে সপ্তম পতির দৃষ্টি সেটা বুধের ওপর রয়েছে। তাহলে এই তিনটে অন্তর্দশায় বিয়ের যোগ রয়েছে। বুঝতে? এর মধ্যে কোনটায় ম্যাক্সিমাম চান্স? শুক্র বা বুধের তুলনায় বৃহস্পতিতে হচ্ছে ম্যাক্সিমাম চান্স। কারণ শুক্র বুধ দুজনেই এখানে পীড়িত অবস্থায় রয়েছে। কিসের জন্য পীড়িত অবস্থায় রয়েছে? প্রত্যেকের উপরেই বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি রয়েছে। আর শুক্র পঞ্চমপতি, অবশ্যই তার সঙ্গে দ্বাদশপতিও। বুধ সেই চতুর্থপতি, পঞ্চমের দ্বাদশপতি। মানে বুধের অন্তর্দশা বা শুক্রের অন্তর্দশা থেকে বৃহস্পতির অন্তর্দশায় বিয়ে হওয়ার চান্স বেশি। এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি সেটাও অ্যাক্টিভলি সপ্তম ভাবের উপরে রয়েছে, একাদশ ভাবের উপরে রয়েছে, তার জন্য আমরা নিশ্চিন্তে বলতে পারি যে বৃহস্পতির দশা অন্তর্দশায় বিয়ের সম্ভাবনা ম্যাক্সিমাম। তাহলে এবার এই প্রত্যন্তরে আবার চলে আসবে। প্রত্যন্তরে কে কে আসবে? বৃহস্পতি, শুক্র আর বুধ। বৃহস্পতি, শুক্র, বুধ। এবার কোন অন্তর্দশায় বিয়ে হবে সেটা হচ্ছে গিয়ে দশা এবং অন্তর্দশা, অথবা অন্তর্দশা প্রত্যন্তর দশা যদি কি গ্রহের পড়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, এই কম্বিনেশনটাকে আমরা বলবো অল্প ফলদাতা কম্বিনেশন। একই গ্রহের দশা অন্তর্দশা, যেমন শুক্র শুক্র স্বল্প ফলদাতা, এটা শুক্রের বৃহস্পতি অধিক ফলদাতা। তাহলে বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর্দশা এটার তুলনা, বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশা বেশি ফলদায়ী। এবার আপনি বলবেন শুক্র আর বুধ, এই দুটোর মধ্যে আমরা বুধকে কেন কম বলছি, যে শুক্রকে কেন বেশি বলছি? এর কারণ হচ্ছে বুধ হচ্ছে বালক গ্রহ। বুধকেও আমরা বিবাহের কারক হিসেবে ধরবো, কিন্তু যদি কম্প্যারিজন আসে বুধ আর শুক্রের মধ্যে, সেই ক্ষেত্রে বুধকে পিছিয়ে যেতে হবে। বুধ একটু না, বুধ অনেক পিছিয়ে। তাহলে আশা করি বিষয়টা মোটামুটি পরিষ্কার করতে পারলাম যে কেন স্যার শুক্রের আমার দশা, বৃহস্পতির অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তর দশায় বিয়েটা হবে।
এছাড়াও রাহুর দশায় হতে পারে, মঙ্গলের দশায় হতে পারে, এবং মঙ্গল সপ্তমপতি যুক্ত, রাহু দ্বিতীয় বসে আছে, তো তা সত্ত্বেও হতে পারে। কিন্তু সেই বিয়ের যে রেজাল্ট, এটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর হচ্ছে না। পরিষ্কার হলো দশা অন্তর্দশা, প্রথম দুটো সূত্র। এই দুটো সূত্রের উপরে ভরসা করে আমরা ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার প্রেডিক্ট করি। আমরা যারা সাধারণভাবে জ্যোতিষ চর্চা করি, তারা আমরা ম্যাক্সিমাম এই দুটো সূত্রের উপরে বেস করে প্রেডিক্ট করি। 3 নম্বর সূত্র বলছে পরাশরী দশা পদ্ধতিতে তৃতীয়, ষষ্ঠ এবং একাদশপতি এদেরকে পাপী হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এদের যে দশা, সেই দশায় জাতক বা জাতিকার ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা কম, ওদেরকে উন্নতি করা তাদের পক্ষে অসম্ভব। এই দশার রুলটা আমরা কিছুটা চেঞ্জ করেছি। বলছি যে ইফ দ্য লর্ডস অফ থার্ড, সিক্স অ্যান্ড 11th হাউসেস আর সিচুয়েটেড at 1, 3, 6, 10, and 11th house with benefic aspects or constellational support, the native overcomes all the hurdles of life and develops himself with own effort. তার মানে কি, যদি তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ পতি গ্রহরা তারা পাপী হোক, তারা পাপী, কিন্তু এই গ্রহরা যদি 1, 3, 6, 10 অথবা 11 নম্বর ঘরে বসে থাকে, 1, 3, 6, 10 অথবা 11 নম্বর ঘরে বসে থাকে, এবং সেখানে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে জাতক নিজের চেষ্টায় সমস্ত বাধা অতিক্রম করতে পারে। জাতক নিজের জীবনের সমস্ত বিপত্তি অতিক্রম করে ভালো জীবন কাটাতে পারে। 3 নম্বর সূত্রের একটা উদাহরণ রয়েছে আমাদের কাছে। এখানে মানুষটার লগ্ন হচ্ছে গিয়ে সিংহ লগ্ন, দিয়ে রবি, মঙ্গল, কেতু বসে আছে। তৃতীয় বুধ, শুক্র। ডেট অফ বার্থ আপনারা দেখতে পাচ্ছেন 14ই অক্টোবর 1987। তো এবার এই মানুষটার ক্ষেত্রে শনির দশা বুধের অন্তর্দশা। তাহলে শনির দশা বুধের অন্তর্দশা, যেটা 2011 থেকে শুরু হয়েছে, ওই সময় মানুষটার হায়ার এডুকেশন হয়েছে। কেন? বুধের অন্তর্দশা, বুধ তো একাদশপতি, তাহলে খুব খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু বুধ তৃতীয়ই বসে আছে, উচ্চয়ে বসে আছে। এবং বুধের নক্ষত্রটা আমাদের আয়না ম্যাডামের হলুদ দাগে ঢাকা পড়ে গেছে, তুমি একটু দেখে নিই বুধের নক্ষত্রটা এক্স্যাক্টলি কি আছে। বুধ হচ্ছে গিয়ে স্বাতী নক্ষত্রে আছে। তাহলে নক্ষত্র অধিপতির সাপোর্ট এখানে বুধ পায়নি, কারণ বুধের যে নক্ষত্র অধিপতি সেই রাহু, সে অষ্টমে বসে আছে লগ্ন থেকে। চন্দ্র থেকে যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে রাহু বসে আছে চন্দ্রের দশমে। তাহলে সেই সময় হায়ার এডুকেশন হয়েছে শনি বুধে। শনি শুক্র, শনি শুক্র, শুক্র সেই তৃতীয় পতি। বুধ যেমন একাদশ পতি, শনি তৃতীয় পতি, সেও তৃতীয় বসে আছে, এবং তার নক্ষত্র হচ্ছে সেটাও স্বাতি। তাহলে নক্ষত্র সাপোর্ট এটা কিন্তু খুব ভালো পাইনি। বাট নক্ষত্র সাপোর্ট বাদ দিয়ে যে বাকিটা, যেটা নর্মাল প্ল্যানেটারি সাপোর্ট, সেটা যথেষ্ট ভালো পেয়েছে।
এবং গ্রহটার বলবত্তাও যথেষ্ট বেশি, শুক্র সক্ষেত্রী এখানে। ফলে এই মানুষটা খুব সহজেই নিজের একটা জায়গা তৈরি করে নিতে পেরেছে। এরপরে শনি চন্দ্র। শনি চন্দ্রে ম্যারেজের ডেট, বিবাহের দিনক্ষণ ঠিকঠাক করে ফেলেছে। বিবাহের দিনক্ষণ মানুষটা ঠিক করে ফেলেছে। তাহলে চন্দ্র, সে হচ্ছে দ্বাদশপতি কিন্তু একাদশে বসে আছে। শনি ষষ্ঠ অধিপতি, শনি বসে আছে চতুর্থ ভাবে। তাহলে এবার এই দশায় কি করে বিবাহের দিনক্ষণ স্থিরকৃত হলো? তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই কিছু না কিছু গোপন বিষয় আমাদের ক্ষেত্রে রয়েছে, যেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না। তো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে শনির দশা চন্দ্রের অন্তর্দশা। চন্দ্র এখানেও রাহুর নক্ষত্রে রয়েছে এবং রাহু 8th হাউসে রয়েছে। আমরা এখানে উম লগ্নের নক্ষত্রটাকে একটু দেখে নেব, বা লগ্নের ডিগ্রিটাকে একটু দেখে নেব। 14-10-1987। 14-10-1987। টাইম হচ্ছে 2:53 AM। আর প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তাহলে লগ্নের ডিগ্রি যেটা, সেটা হলো 18°51। লগ্নের ডিগ্রি হবে 18°51। এবং শনির দশা চন্দ্রের অন্তর্দশায় এই মানুষটার বিয়ের ডেটটা ফিক্স হয়েছে। মানে শনি মঙ্গলে বিয়ে হতে পারে, শনি রাহুতে বিয়ে হতে পারে, কিন্তু শনি চন্দ্রকে বিয়ের ডেটটা ফিক্স হয়েছে। এবং এই ফিক্সেশন, এই যে দাঁড় করিয়ে দেওয়া, ঠিকঠাক করা, একটা মোটামুটি ডেট ফিক্স করা, এই সমস্ত বিষয়গুলোতে বুধের বিরাট ইনফ্লুয়েন্স থাকে। তাহলে চন্দ্র দ্বাদশপতি হয়ে একাদশে রয়েছে, সে কিন্তু বিরাট খারাপ কোনো খবর দেয়নি, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করিয়েছে। তাহলে 3 নম্বর সূত্রে আরেকটা জিনিস বলে রাখি, 3, 6 এবং একাদশপতি গ্রহরা, তারা কিন্তু পাপী হিসেবে ট্রিটেড হয়। তাহলে এদের দশা, এদের অন্তর্দশায় জাতক নিজের চেষ্টায় নিজে বড় ইমপ্রুভমেন্ট করতে পারেন। তাহলে 3, 6, 11 এর অধিপতিরা যদি অ্যাকচুয়ালি 1, 3, 6, 10, 11, 1, 3, 6, 10, 11তে বসে, অর্থাৎ লগ্নে বা উপচয় স্থানগুলোতে বসে শুভ গ্রহের দৃষ্টি যুক্ত হয়ে, তাহলে আমাদের শুভ ফল দেবে। এবং সেটাই আমরা দেখলাম যে শুভ ফল প্রাপ্ত হচ্ছে। 4 নম্বর সূত্র বলছে, যদি কোনো একটা গ্রহ জন্ম কুণ্ডলিতে দুর্বল হয়, যদি কোনো একটা গ্রহ জন্ম কুণ্ডলিতে দুর্বল হয়, তাহলে সেই গ্রহের দশাকালে যে কোনো গ্রহের উপর থেকে এই গ্রহের ট্রানজিট, গোচর, সেই ভাবের অ্যাক্টিভিটিকে নষ্ট করবে। ধরুন কোনো একটা গ্রহ, হতেই পারে পাপ গ্রহ, কোনো একটা পাপ গ্রহ, সেই পাপ গ্রহটার যদি দশা চলে, তখন সেই পাপ গ্রহটা যে ভাবের উপর থেকে থাকবে বা যাবে, সেই ভাবের নাশ করবে, হানি করবে, যে ভাবের উপর দিয়ে যাবে। মানে যে কোনো পাপ গ্রহের ক্ষেত্রে এটা বিচার্য। সেই গ্রহ যদি দুর্বল থাকে কুণ্ডলিতে, তাহলে ট্রানজিটে তার মুভমেন্ট সেটা দেখতে হবে। 3 নম্বর সূত্র পর্যন্ত আমরা বিশুদ্ধ দশায় ছিলাম, দশা থেকে কিন্তু আমরা ট্রানজিটে আসিনি। 4 নম্বর সূত্র থেকে দশার মধ্যে মধ্যে ট্রানজিট চলে এলো। মানে 4 নম্বর সূত্র থেকে গোচরের প্রভাব সেটা আসতে শুরু করলো, এবং আমাদের প্রেডিকশনের যে মাত্রা একটু বেটার হতে শুরু করলো। এবার আমরা একটা উদাহরণ কুণ্ডলী দেখি। উদাহরণ কুণ্ডলীতে দেখুন, রাহু
এই জাতকের ক্ষেত্রে, জাতকের জন্মকুণ্ডলিতে রাহু অষ্টমে বসে আছে। এবার রাহু অষ্টমে বসে আছে, রাহুর দশাকাল, রাহুর যখন দশা চলছে তখন আমাদের দেখতে হবে রাহুটা কোথায় আছে। হতেই পারে এখানে থাকলে, হতেই পারে রাহুটা দ্বিতীয় ভাবে থাকে। দ্বিতীয় ভাবে রাহু মানে প্রচুর ক্ষয়ক্ষতি, প্রচুর ব্যয়, অতিরিক্ত খরচ, আনলিমিটেড খরচ, এবং সেই খরচের কোনো হিসেব নিকেশ নেই। এবং রাহুর যে দশা, রাহুর দশাকালে রাহু কোথায় রয়েছে সেই ভাবটাকে রাহু নষ্ট করতে করতে যাবে। তাহলে যখন রাহু এখানে তখন রাহু অর্থহানি করাবে, রাহু যখন এখানে তখন রাহু স্বাস্থ্যহানি করাবে, রাহু যখন এখানে রাহু তখন আহ প্রচুর ব্যয় করাবে, তখনও স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করবে। সুতরাং এই সূত্রটা আমরা বুঝলাম যে কোনো একটা পীড়িত গ্রহ, দুর্বল গ্রহ, পাপ গ্রহ, তার যদি দশা চলে তাহলে সেই দশাকালে এই গ্রহটা কোথা থেকে বসে আছে, কোথায় যাচ্ছে, এটা বড় গুরুত্বপূর্ণ। বড় গুরুত্বপূর্ণ মানে বড়ই গুরুত্বপূর্ণ। 5 নম্বর সূত্র বলছে, যদি কোনো একটা গ্রহের অন্তর্দশা চলে এবং সেই অন্তর্দশা অধিপতি গ্রহ কোনো একটা অশুভ বা আনকমফোর্টেবল আনকমফোর্টেবল রাশির উপর দিয়ে, ভাবের উপর দিয়ে যায়, তাহলে গোচরে এই দশা বেশি অশুভ ফল প্রদান করে। যদি এটা একটা কমফোর্টেবল জোনের উপর দিয়ে পাস করে তাহলে এতটা খারাপ ফল হয় না। এ, ব্যাপারটা আরেকবার বলি, যদি কোনো গ্রহের অন্তর্দশা চলে, ধরে নিচ্ছি বুধের অন্তর্দশা চলছে, তাহলে বুধ যদি নিচস্থ হয় গোচরে, গোচরে বুধ যদি নিচস্থ হয় তাহলে তার মাধ্যমে আমাদের বেশি ক্ষতি হতে দেখতে পাওয়া যাবে। যেমন এখন এই মুহূর্তে মঙ্গল নিচস্থ হয়ে আছে, তাহলে কারণ কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অন্তর্দশা চলছে, তাহলে মঙ্গলের অন্তর্দশায় মঙ্গল নিচস্থ, তাহলে এই সময় এই যারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছে তাদের কিন্তু অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি আমরা দেখতাম যে মঙ্গলটা এক্সল্টেড হয়ে আছে, উচ্চস্থ হয়ে আছে, তাহলে কিন্তু এই সমস্যা আসবে। তাহলে 5 নম্বর সূত্রটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি। মানে ধরে নিচ্ছি এই জাতকেরই শনির অন্তর্দশা চলছে, তাহলে শনির অন্তর্দশা যখন চলবে এই জাতকের জন্মকুণ্ডলিতে, মানে শনি যদি বলবান হয়, তাহলে এই দশাকালে শনি যখন তুঙ্গ হবে, ধরুন শনি তুঙ্গ হয়েছে, তখন ভালো ফল পাওয়া যাবে। এবার শনির অন্তর্দশাকালে শনি যখন খারাপ কোনো একটা রাশির মধ্য দিয়ে যাবে বা অশুভ নক্ষত্র দিয়ে যাবে, তখন এই জাতক শুভ ফল পাবে। অন্তর্দশার ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই। মানে এইটা যদি শনির দশা, শনির অন্তর্দশা চলে, তাহলে এটা স্পেশালি অন্তর্দশার ক্ষেত্রে, এটা কিন্তু মহাদশার ক্ষেত্রে নয়। যদি ধরুন কোনো একজন জাতকের শুক্রের অন্তর্দশা চলছে, তাহলে শুক্র কোথা থেকে পাস করছে এটা দেখতে হবে। শুক্র যদি অশুভ ক্ষেত্র দিয়ে পাস করে তাহলে সেই রেজাল্ট বা সেই ফল সেটা অশুভ হতে দেখতে পাওয়া যায়। প্রত্যন্ত দশার ক্ষেত্রেও সেই একই বিষয়। যেমন ধরুন যদি কোনো জাতক বা জাতিকার আহ মঙ্গলের প্রত্যন্তর দশা চলে,
যদি কোনো জাতক বা জাতিকার মঙ্গলের প্রত্যন্তর দশা চলে এবং মঙ্গল গোচরে নিচস্থ হয়, তাহলে কিন্তু প্রত্যন্তর দশা অধিপতি সে শুভ ফল দিতে পারবে না। একই ঘটনা, সেটা হচ্ছে গিয়ে তার নেগেটিভ ইম্প্যাক্টটা দেখতে পাওয়া যাবে। তাহলে শনির অন্তর্দশাকালে বা যে কোনো গ্রহের অন্তর্দশাকালে এই গ্রহটার ট্রানজিটে কোথায় রয়েছে তার উপরে ডিপেন্ড করে আমরা রেজাল্ট বলবো। তাহলে এবার সব কথার এক কথা, শেষ কথা কি হলো, যখন কোনো একটা গ্রহ ট্রানজিটে মুভ করছে, গোচরে যখন কোনো একটা গ্রহকে আমরা দেখতে পাচ্ছি, তখন অবশ্যই এই গ্রহটার সঙ্গে সম্পর্কযুক্ত কোন দশা আছে সেটা দেখে নিতে হবে। স্পেশালি অন্তর্দশা কোনটা রয়েছে সেটা দেখে নিতে হবে। যেমন ধরুন এই সময় শুক্র মকর রাশিতে রয়েছে, তাহলে কোনো একজন জাতকের মীন রাশি, মীন রাশির জন্য শুক্র প্রবল পাপ গ্রহ, মকর রাশিতে শুক্র রয়েছে, তার মানে ফাইন্যান্স নিয়ে ডিস্টারবেন্স ফেস করতে হবে। তাহলে এই যে ফাইন্যান্স নিয়ে ডিস্টারবেন্স, এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা হচ্ছে গিয়ে প্রভাব বিস্তার করবে জীবনে, এই ঘটনাটা বলে দেবে প্রত্যন্ত গ্রহ। বুঝতে পারা গেল? অনেকটা। আমরা আজকে 5টা এই সূত্র করব, আমরা নতুন আর সূত্রের মধ্যে ঢুকবো না। না ঢুকে আমরা একটু অন্য কিছু স্পেসিফিক টপিকের মধ্যে যাওয়ার চেষ্টা করব, স্পেশালি হস্তরেখা। তো আমরা হাতের রেখার উপরে একটু পড়াশোনা করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি আজকে 10টা পড়ালে না পুরো গন্ডগোল হয়ে যেত। তো আপনারা যেটা করবেন, এই ভিডিওটাকে অন্তত বার পাঁচেক দেখবেন, দেখে তারপরে আপনারা দশা ওরিয়েন্টেড রেজাল্ট আইডেন্টিফাই করতে পারবেন। তো যাই হোক, আহ এটাকে আমরা স্টপ রাখি, এটাকে স্টপ রেখে আমরা চলে আসি নর্মাল প্রেজেন্টেশনে। তাহলে এই সূত্রগুলো কি গ্রুপে দিয়ে দেবে? পরের দিন দিয়ে দেবো, 10টাকে পড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেবো। ঠিক আছে। আজকে আমরা একটা টিপিক্যাল জায়গা নিয়ে পড়বো হাতের মধ্যেকার, এটা টিপিক্যাল ক্ষেত্র নিয়ে পড়বো, যে ক্ষেত্রটা হচ্ছে গিয়ে আমাদের কুণ্ডলী বিচারের ক্ষেত্রে বা আমাদের হস্তরেখা বিচারের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রটার নাম হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। আমি স্ক্রিনটা শেয়ার করি। এই ক্ষেত্রটার নাম হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। কোন ক্ষেত্রটা? এই যে জায়গাটা, বৃদ্ধাঙ্গুলের ঠিক এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রটা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমাদের প্রচুর বিষয়কে ইন্ডিকেট করেন এবং এখান থেকে প্রচুর তথ্য, প্রচুর সূত্র আমরা পেতে পারি। প্রথম বিষয়টা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মাউন্টটা, ওখানকার যে পর্বত, সেটা প্রমিনেন্ট হয়ে আছে। খুব সুন্দর দেখে বোঝা যাচ্ছে যে এই মাউন্টটা হলো গিয়ে প্রমিনেন্ট। এখানে একদম সুন্দরভাবে বৃহস্পতির রেজাল্ট আমরা পাবো। এখানে আহ মানুষটা পড়াশুনো করবে, টাকা পয়সা থাকবে, সোশ্যাল বিহেভিয়ার খুব ভালো হবে বৃহস্পতির যদি মাউন্ট খুব সুন্দর হয়। এবার মাউন্ট সুন্দর কিনা কি করে বুঝবেন? 1 নম্বর হচ্ছে গিয়ে মাউন্ট পুরো ফ্ল্যাট, মাউন্ট সুন্দর না। 2 নম্বর হচ্ছে মাউন্ট এরকম রাউন্ড শেপের, মাউন্ট সুন্দর না। 3 নম্বর হচ্ছে মাউন্ট এরকম মালভূমির মতো, মাউন্ট এবার সুন্দর, এটা ভালো মাউন্ট। এরকম উঁচু হয়ে থাকা বা এরকম টাইপের মাউন্ট, এগুলো মোটেও সুন্দর না বা সুবিধার না। এরকম কোনোটাতে না গিয়ে আমরা সরাসরি দেখবো যে এইরকম মাউন্ট, এরকম আর কি মালভূমির মতো মাউন্ট পাওয়া যাচ্ছে কিনা। তাহলে বৃহস্পতির মাউন্টকে আমরা বুঝলাম। এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা জিনিস, তার নাম হচ্ছে অ্যাপেক্স। হাতের মধ্যে বিশেষ করে আঙ্গুলের মধ্যে এরকম টাইপের রেখা দেখতে পাওয়া যায়।
এই জিনিসগুলো এরকম দেখতে পাওয়া যায় আঙ্গুলের মাথায়। বৃহস্পতির ক্ষেত্রে এই জিনিসগুলোকে আপনি দেখতে পাবেন এরকম ভাবে। বৃহস্পতির ক্ষেত্রে দেখুন এইরকম রয়েছে। এবার ধরুন আমার এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র দেখতে একটা অদ্ভুত শেপের হয়। বৃহস্পতির ক্ষেত্রে এরকম একটা ছবি আঁকি। তাহলে এবার আমার বৃহস্পতির ক্ষেত্রটা হচ্ছে এরকম দেখতে, আঙ্গুলের শেষ থেকে। মানে এটা হচ্ছে আমার বৃহস্পতির ক্ষেত্র। এই যে এটা হচ্ছে তর্জনী, ইনডেক্স ফিঙ্গার, এই আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটা এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। তাহলে এইবার এই যে বৃহস্পতির ক্ষেত্রের এই যে এপেক্সটা, বৃহস্পতির ক্ষেত্রের সীমানা কিভাবে রয়েছে, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। এদিকের সীমানা তৈরি করেছে স্যাটার্ন। পাশে কোনো কিছু নেই, পাশে রয়েছে রাহু। তাহলে বৃহস্পতির যে মূল ক্ষেত্র, মূল জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে বৃহস্পতির মূল ক্ষেত্র। এবার এর মধ্যে আমরা এই অ্যাপেক্সটাকে কোথাও দেখতে পাবো। এই যে, এই অ্যাপেক্সটা বা এই রিচটা এখানে থাকতে পারে, এই জিনিসটা এখানে থাকতে পারে। এই রিচটা যেখানে খুঁজে থাকতে পারে। তাহলে শনির ক্ষেত্রের দিকে গেলে তার একরকম মিনিং, রাহুর ক্ষেত্রের দিকে গেলে তার একরকম মিনিং, আর বৃহস্পতির মূল ক্ষেত্রের দিকে যদি আসে তাহলে আরেকটা meaning। বেশিরভাগ লোকের ক্ষেত্রে মূল সেকশনে বা মূল ক্ষেত্রটিতে আসেন, বাইরে নাকি। এই যে হাতের আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, এই যে হাতের উপরে আমরা হাতের একটা আমরা রাউন্ড শেপ দেখতে পাচ্ছি, এই যে জায়গাটা, এখানে আমরা এই ধরনের সিম্বলটা দেখতে পাবো। এই সিম্বলটার নাম হচ্ছে রিচ, অর্থাৎ কেন্দ্র বলা যেতে পারে। তাহলে এবারে এইটা কোথায় রয়েছে, এই জায়গাটা যদি রাহুর ক্ষেত্রের দিকে আসে, যদি এই জিনিসটা বৃহস্পতি ক্ষেত্র থেকে শনির দিকে চলে যায়, লিভারের সমস্যা, বদনামের ভাগী, বেশ লোভী। লিভারের সমস্যা, বদনামের ভাগী এবং বেশ বেশ লোভী। এই রেখাটা যদি শনির দিকে চলে আসে তাহলে এদের জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়। ইচ্ছে থাকা সত্ত্বেও জীবনে এরা সহজে দাঁড়াতে পারে না, রেখাটা যদি শনির দিকে চলে আসে। যদি বৃহস্পতির মধ্যে ভাগ্যরেখা ঢুকে যায়, ভাগ্যরেখা কোনটা, এখান থেকে এসে সোজা এরকম উঠেছে, তাহলে জাতক একটু বেশি নীতিপরায়ণ হয়, একটু বেশি ন্যায়বোধযুক্ত। মানে যদি দেখতে পাওয়া যায় এরকম কম্বিনেশন রয়েছে হাতের মধ্যে ভাগ্যরেখা, সে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে গেছে, তাহলে নিশ্চিন্তে থাকবেন যে এটা একটা ভালো হাত, এবং এই জাতক জীবনে কুছ করকে জায়গা, জাতক জীবনে বড় কিছু করবে। তারপরে যে বিষয়টা আমরা দেখব, এই হৃদ যদি নিচের দিকে চলে আসে, অর্থাৎ এই যে অ্যাপেক্সটা আমরা দেখলাম এটা হচ্ছে গিয়ে আহ যদি নিচের দিকে এরকম এরকম জায়গায় চলে আসে,
নিচের দিকে যদি এই ক্ষেত্রটা চলে আসে, অর্থাৎ ওই রিজ বা গ্রন্থিটা যদি নিচের দিকে নেমে আসে, এটা কিন্তু খালি চোখে দেখতে পাবেন না, মাইক্রোস্কোপ দিয়ে অথবা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। তাহলে নিজেদের হাতে একটু দেখবেন, যদি এই ক্ষেত্রটিতে হাতের নিচের দিকে চলে আসে, তাহলেও এই জাতককে প্রচুর স্ট্রাগল করতে হয়। জাতকের টাকা পয়সা থাকে, বেশ বয়সটা জাতকের ভালোই কাটে, কিন্তু সন্তানকে নিয়ে তারা দুশ্চিন্তা এই জাতকের থেকে যায়, এবং সন্তানের কিছু হঠকারী সিদ্ধান্ত, তার মাধ্যমে জাতক সমস্যায় পড়ে। এটা হতে পারে সব বাড়িতে এসে জানলো যে বাচ্চা বাড়ি বিক্রি করে দিয়েছে। এই রিসেন্টলি হচ্ছে গিয়ে এক ভদ্র মহিলা, তিনি আহ এসে বলছেন যে আমার তো ছেলে সর্বনাশ করে দিয়েছে। বললাম কি করেছে? বলছে না, ও আমাদের আহ জুয়া খেলেছে টাকা ধার নিয়ে, এবার সেই টাকা আমাকে শোধ করতে হচ্ছে, এইরকম আর কি। তো বৃহস্পতির ক্ষেত্রে যদি রিচটা নিচের দিকে নেমে আসে রাহুর দিকে, তাহলে সন্তানের অ্যাক্টিভিটিজ এর কারণে মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে হয়। এটা যদি সামনের দিকে চলে যায়, সামনের দিকটা কিরকম? বৃহস্পতির ক্ষেত্রে এই অ্যাপেক্সটা এখানে আসছে, এটা একটু নিচের দিকে আছে। এটা একটু নিচের দিকে আছে, এটা যেখানে আমরা আঁকলাম একদম উপরের দিকে ওরকম না, এরকম জায়গায় রয়েছে। এই ক্ষেত্রে জাতক প্রচন্ড পরিশ্রমী, পড়াশোনার প্রতি বিরাট আকর্ষণ আছে, প্রতিষ্ঠা পছন্দ করে, দু চারবার লটারিতে টাকা পয়সাও পেয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে এই মানুষটার স্পিরিচুয়াল নলেজ থাকতে পারে, এবং মানুষটা মোটামুটি ব্যালেন্সড, পুরোপুরি ব্যালেন্স নয়, ইগো প্রবলেম মারাত্মক ভাবে থাকতে দেখতে পাওয়া যায়। এই গ্রন্থিটা যদি হাতের মাঝখানে দেখতে পাওয়া যায়, হাতের মাঝখানে মানে বৃহস্পতি ক্ষেত্রের মাঝখানে, এই রেখাটা যদি বৃহস্পতি ক্ষেত্রের একদম মাঝখানে আসে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো, এটা হচ্ছে বেস্ট সিচুয়েশন। এই সময় এই জাতক বা এই কম্বিনেশন যে জাতকের হাতে থাকবে, সে প্রচুর পয়সা উপার্জন করতে পারবে, সে গুছিয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারবে, একাধিক প্রফেশন থেকে পেশা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে খুব রেয়ার মানুষের হাতে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, মাঝখানে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপনাদের মোটামুটি দেখলে পরে দেখতে পাবেন রেখাগুলো হচ্ছে এই রেখা যদি উপরের দিকে চলে আসে, এরকম দেখতে পাওয়া যাবে। এইরকম ভাবে রেখাগুলোকে দেখতে পাওয়া যায়। বা হচ্ছে কি কখনো কখনো তো রেখাগুলো হচ্ছে কি, যদি ওপরের দিকে এই রিচ বা টেক্সটটা দেখতে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ, লিডারশিপ কোয়ালিটি বাড়িয়ে দেয়, জাতকের পার্সোনালিটি সবাই পছন্দ করতে শুরু করে, জাতককে সবাই ভালোবাসে, জাতকের জীবনে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য দেখতে পাওয়া যায়। তাহলে সুতরাং বৃহস্পতির যে এই রিচ বা অ্যাপেক্স যাই বলি না কেন আমরা, এগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া গেল। বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল দেখতে পাওয়া যায়, তাহলে নিজের বা সন্তানের
চোখের সমস্যা এটা সৃষ্টি হতে পারে। তবে মোটামুটি বৃহস্পতির ক্ষেত্রের জায়গাটা আমরা বুঝতে পারলাম। এবার বৃহস্পতির ক্ষেত্রে আমরা যেটাতে আসবো, তিল। কালো তিল সবসময় ক্ষতিকারক, কোনো সংশয় নেই, কিন্তু কালো তিল হচ্ছে গিয়ে সবচেয়ে ক্ষতিকারক। পুরো হাতের মধ্যে কালো তিল যেখানে থাকবে সেই জায়গাটাকে কিন্তু ডিস্টার্ব করিয়ে দেবে। তো আমরা বৃহস্পতির ক্ষেত্রে কালো তিলটাকে খুঁজবো। বৃহস্পতির ক্ষেত্রে যদি প্রমিনেন্ট কালো তিল থাকে, ভয়ঙ্কর রোগ, ইমিউনিটি সিস্টেম সর্বনাশ। বৃহস্পতির দেখা থেকে এইখানে তিলটা যদি একটু সরে আসে, এরকম জায়গা যদি থাকে, এটা অর্থহানি ইন্ডিকেট করে। হাতের মধ্যে এই জায়গায় যদি তিল থাকে, সেটা অর্থহানি ইন্ডিকেট করে এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখতে পাওয়া যায়। জমি বাড়ি জায়গা এই সমস্ত একদম হাতে এসে সরে যাওয়া। আজকে এক ক্লায়েন্টের চার্ট দেখলাম। তো ভদ্রমহিলা গত বছর জানুয়ারি মাসে 1 কোটি টাকার লটারি পেয়েছেন, আর আজকে তিনি পুরো বিকিনি। আমি চার্টটা দেখে যেটা বুঝলাম যে এর অত বড় ভারী অ্যামাউন্ট লটারি পাওয়ার জায়গা নেই, হলো পেয়েছে, ট্রানজিট অ্যাক্টিভ হয়ে গেছে। ভিখিরি হয়ে গেছে কেন? বিক্রি হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে ওর বিভিন্ন লোকের কিছু ধার দেনা ছিল। যেমন ধরুন, বাপের বাড়িতে ও 14-15 লাখ টাকা দেনা শোধ করে দিয়েছে, ছেলেকে বাইক কিনে দিয়েছে, ছেলের বাবাকে বা আমার হাজবেন্ডকে গাড়ি কিনে দিয়েছে 4 চাকা, যে তুমি গাড়িটা চালাও। ওই হাজবেন্ড করেছে কি, সেই গাড়ি বেচে দিচ্ছে, বেচে দিয়ে জুয়া খেলে দিচ্ছে। লটারিটা কি স্যার রাহু দিয়েছিল? মানে রাহু দ্বারা সৃষ্টি? রাহু শুক্র ওরা কিনে দিয়েছে। আচ্ছা। এই- সুতরাং আহ এরকম ঘটনা আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, সাডেন ইভেন্টস এগুলো আসবে। আর ওইখানে হচ্ছে কি, যদি কালো তিল আসে একদম হাতের বৃহস্পতি ক্ষেত্রের একদম সাইডের দিকে, সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিটা খুব ভালো হয়। স্কিনের প্রবলেম আসতে পারে, ব্রিদিং প্রবলেম আসতে পারে। এই জায়গাটা কিন্তু আমাদের আহ বৃহস্পতি যেহেতু এখানের এই জায়গাটাকে রয়েছে, এরকম ভাবে রয়েছে বৃহস্পতির ক্ষেত্র, শনির মধ্যে গিয়ে নয়, কিন্তু শনির থেকে বড় ক্ষেত্র। এরকম বড় ক্ষেত্র হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। যেমন লিভার সবচেয়ে বড় অঙ্গ, বৃহস্পতির ক্ষেত্রটা সবচেয়ে প্রমিনেন্ট হয়ে যায় রাশি চক্র দেখার সময়। তাহলে এখানে যদি তিল থাকে, আর্টিস্টিক সেন্সের অভাব করতে দেখতে পাওয়া যাবে। তিলটা যদি আরো ভেতরের দিকে আসে, তাহলে স্বাস্থ্য, সন্তানের স্বাস্থ্য, ইমিউনিটি সিস্টেম সব নিয়ে বেজায় সমস্যায় পড়ে যেতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ থাকবে। তিল কিন্তু কখনোই বিরাট শুভ নয়। এবার বৃহস্পতির ক্ষেত্রে কোনো একটা রেখা এরকম রয়েছে, এরকম লাইন যদি আমরা বৃহস্পতির ক্ষেত্রে দেখি এবং তার মধ্যে যদি তিল থাকে, তাহলে সেটা ভয়ঙ্কর খারাপ। মৃত্যু হতে পারে, বিশাল অ্যাক্সিডেন্ট হতে পারে, মান সম্মান সর্বস্ব হানি হতে পারে, পুলিশ ধরে নিয়ে যেতে পারে, জেল হাজত হতে পারে। মানে সবচেয়ে খারাপ যা কিছু হতে পারে সব হতে পারে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, স্যার ওই 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 যে চিহ্নটা দেখালেন ওটার মধ্যে, ওটা যদি এমনি থাকে, যদি তিল না থাকে, তাহলে? এরকম যদি না থাকে, সুযোগ থাকে, এটাও ভালো না। ক্রমাগত শরীর খারাপ হবে, লিভার নিয়ে ভুগতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি নষ্ট হবে। একটা ভালো জিনিসও আছে, সেটা হচ্ছে এইরকম দাগ যদি হাতের উপরে ওঠে, সেক্ষেত্রে বাড়ি করবার প্রবল ইচ্ছা হয়, যে গৃহ তৈরি করবার
প্রবল ইচ্ছা তৈরি হতে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির ক্ষেত্রকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, একটা লক্ষ্য করবেন। মানে বৃহস্পতির ক্ষেত্রটাকে যদি আমরা চিহ্নিত করি এইভাবে, তাহলে এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, বুঝে নিন ব্যাপারটা। তাহলে যে ক্ষেত্রেই তিল বা ব্ল্যাক স্পট বা ডার্ক স্পট থাকুক না কেন, সেটা আমাদেরকে ভোগাবে। এই অংশটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ বৃহস্পতি, এই অংশটা হচ্ছে রাহু বৃহস্পতি, এই অংশটা হচ্ছে শনি বৃহস্পতি। তাহলে এই অংশটাকে আমরা বিশুদ্ধ বৃহস্পতি হিসেবে নিলাম, নিচের এই অংশটাকে আমরা নেব শনি বৃহস্পতি, আর এই যে জায়গাটা, এটাকে আমরা নেব রাহু বিনাশক বৃহস্পতি। তাহলে বৃহস্পতির ক্ষেত্রটাকে এইভাবে যদি আমরা ভাগ করতে পারি, যদি ভাগ করে দিই, সেখানে যদি ডার্ক স্পট, কোনো একটা অশুভ চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে প্রথম হলুদ ভাগটা যদি এরকম দেখতে পাওয়া যায়, তাহলে কি হবে? হলুদ ভাগটা দেখতে পাওয়া গেলে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অসুবিধা, লিভারের প্রবলেম, প্রচুর খেয়ে নিচ্ছে, খাওয়ার পরে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, ইন্ডাইজেশনের প্রবলেম, মানে এই প্রবলেম গুলো আমরা দেখতে পাবো। যদি এই গ্রে কালারের দিকটা, যে দিকটা গ্রে আছে, গ্রে এলাকাটাতে হয়, একটু ভালো গ্রে করে। এই অংশটার মধ্যে, এই জায়গাটার মধ্যে বা নিচের অংশটার মধ্যে যদি কোনো তিল থাকে, সেই ক্ষেত্রে প্রবল ক্ষতি ইন্ডিকেট হয়। ভাই বোন আত্মীয় পরিজন তারা ক্ষতি করে দিয়েছে, তারা জমি জায়গা নিয়ে নিচ্ছে, একে কিছু দেয়নি, এই সমস্ত বিষয়গুলো ইন্ডিকেট করে। এই দিকটাতে যদি হয়, অর্থাৎ এই নীল জায়গাটার মধ্যে যদি তিল থাকে, তাহলে প্রবল বাধা, প্রতিবন্ধকতা, সমস্ত কিছু আটকে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। এখানে যদি তিল থাকে, কোনো কাজ হবে না, এগিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে প্রবল বাধা ফেস করতে হচ্ছে, এই ধরনের নানান সমস্যায় আপনাদেরকে জর্জরিত হতে, আপনাদের কেন, মানে আপনার ক্লায়েন্টকে জর্জরিত হতে হবে। স্যার পয়েন্টটা আবার একটু বলুন। পয়েন্টটা হচ্ছে, বৃহস্পতিতে যদি তিল থাকে এবং সেই তিলটা যদি আহ, শনির ক্ষেত্রের দিকে যায়, সেই ক্ষেত্রে জাতকের জীবনে প্রচুর বাধা আসতে দেখতে পাওয়া যায়। জাতক চেষ্টা করে এগোবার, কিন্তু আলটিমেটলি এগিয়ে উঠতে পারে। জাতক চেষ্টা করে জীবনে দাঁড়াবার, কিন্তু আলটিমেটলি দাঁড়িয়ে উঠতে পারে না। সমস্ত কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এই জাতককে ফেস করতে হয়। বুঝে গেল? তাহলে হাত সম্পর্কে আমরা মেইনলি বৃহস্পতির ক্ষেত্র সম্পর্কে কিছুটা জানলাম। এর সঙ্গে সঙ্গে কিছু পজিটিভ সাইন আছে। তার মানে প্রথম হচ্ছে মৎস্য চিহ্ন, অত্যন্ত শুভ চিহ্ন।
উৎস চিহ্ন যদি হাতে থাকে সেই ক্ষেত্রে জীবনে উন্নতি আসবেই। সলোমন রিং, বৃহস্পতির ক্ষেত্রে একটা লাইন দেখতে পাওয়া যায়, পরিষ্কার করি। বৃহস্পতির ক্ষেত্রে আমরা লাইন দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে সলোমন রিং। এটা অত্যন্ত শুভ। এইটাতে মানুষ প্রচুর পড়াশুনো করে এবং পড়াশুনো করতে বাধ্য হয়। ভাবছে পড়াশুনো করবে না, কিন্তু আলটিমেটলি পড়াশুনো করতে হয়। জীবনে উন্নতি আসবেই, মোটামুটি বলে রাখা যায়। এবং এইখানে ভালো একটা সলোমন রিং, ভালো একটা রবি রেখা, এটা হচ্ছে রবি রেখা। এবং ভালো একটা রবি রেখা, ভালো একটা সলোমন রিং, জাতক জীবনে প্রচুর ডেভেলপ করতে পারবে। রবি রেখা এত বড় যদি নাও হয়, রবি রেখা যদি একটু ছোটও হয়, এতটুকু রবি রেখা হলেও জাতক জীবনে ভালো রকম ডেভেলপ করতে পারবে। এবার খেয়াল রেখে নেবেন যে হাতটা কি ধরনের হাত, এবং সেই হাতে, হাতটা কি ধরনের হাত, এবং সেই হাতে রবি রেখা এইটুকু হলে কেমন রয়েছে, তার প্রভাব কিরকম। একটা হাত রয়েছে প্রচুর লাইন, প্রচুর 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 লাইন, সেখানে এরকম বড় রবি রেখা ফল দিতে পারছেন। আবার একটা হাত রয়েছে সেখানে শুধু প্রমিনেন্ট লাইনগুলো রয়েছে, এরকম হচ্ছে গিয়ে লাইনগুলো রয়েছে। তাহলে সেখানে একটা এইটুকু রবি রেখা, সে প্রচুর রেজাল্ট দিতে পারবে। তাহলে আমরা এটা বললাম যে হাতে সলোমন রিং রয়েছে এবং একটা প্রমিনেন্ট রবি রেখা রয়েছে, জাতক উন্নতি করতে পারবে। কখনো কখনো বৃহস্পতির ক্ষেত্রে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে পদ্ম চিহ্ন। কোনো কোনো সময় এই চিহ্নটা এরকমও দেখতে পাওয়া যায়। এই চিহ্নটা হচ্ছে শুভ চিহ্ন। আরেকটা চিহ্ন আমরা বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাই। সেই চিহ্নটা কিরকম চিহ্ন, এরকম একটা চিহ্ন, এটা হচ্ছে বক্স চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন। এই চতুষ্কোণ চিহ্নটা, এটাকে একটু লক্ষ্য করুন, এই চতুষ্কোণ চিহ্নটা কিন্তু খুব একটা ভালো চিহ্ন না। কিন্তু এইটা যদি এরকম চতুষ্কোণ হয়, অর্থাৎ একদম প্রমিনেন্ট, কোনো শাখা প্রশাখা বেরিয়ে নেই, তাহলে সেটা খুব ভালো চিহ্ন। এই চিহ্ন আপনাকে উপকার দেবে, এটাও আপনাকে উপকার দেবে, কিন্তু সেই উপকারের সঙ্গে কিছু ক্ষতি থেকে যাবে। সেই উপকার আপনাকে বেশ ভালো রকম বিপদে ফেলবে। যেমন ধরুন টাকাও পেলেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বদনামটাও হবে। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে এরকম কিছু নেই, একদম প্রমিনেন্ট স্টার রয়েছে, সরি প্রমিনেন্ট স্কোয়ার রয়েছে, সেই ক্ষেত্রে সেটা অত্যন্ত ভালো। এরকম যদি হয়, এটা প্রকৃত মাছ চিহ্ন। এরকম মৎস্য চিহ্ন যদি থাকে এবং সেই মৎস্যের মুখ যদি ঊর্ধ্বগামী হয়, জাতক জীবনে প্রচুর উন্নতি করতে পারবে, জাতকের জীবনে ডেভেলপমেন্ট হবেই। এই মৎস্য চিহ্নটা কোথায় থাকবে? বৃহস্পতির ক্ষেত্রে। তাহলে মোটামুটি আমরা আহ যেগুলো আজকে পড়াবো ভেবেছিলাম, দশা আমি ভেবেছিলাম পুরোটা পড়াবো, কিন্তু আমি রিয়েলাইজ করলাম যে পুরোটা যদি আমরা দশা পড়াই, তাহলে ওটা বাড়াবাড়ি রকমের কঠিন হয়ে যাবে। কারণ পুরো দশাটা আপনারা একদিনে নিতে পারবেন না, হাতের রেখাগুলো বেশি দেখতে হবে না। আপনারা দশার যে 5টা রুল করানো হলো, সেই 5টা রুলকে ভীষণ ভালোভাবে দেখুন। 5টা রুল একদম সিম্পল সিম্পল রুল। তার মধ্যে প্রথমটা হচ্ছে, যদি দশাপতি হচ্ছে অন্তর্দশাপতির থেকে বলবান, অন্তর্দশাপতি প্রত্যন্তর দশাপতির থেকে বলবান, এইভাবে চলতে থাকে। প্রত্যন্তর দশা অধিপতি সূক্ষ্ম দশা অধিপতির থেকে বলবান, সূক্ষ্ম দশা অধিপতি কে প্রাণ দশা অধিপতির থেকে বলবান। এবং যখন কোনো একটা ইভেন্টকে সিগনিফাই করতে হবে, আপনি এসে বললেন যে দেখুন না বিদেশ যেতে পারবো কিনা, তাহলে তখন আহ প্রশ্ন দুটো, একটা হচ্ছে সময়টা ভালো যাচ্ছে কিনা, আরেকটা হচ্ছে বিদেশ যেতে পারবো কিনা। এই সময়টা ভালো যাচ্ছে কিনা, এইটার উত্তর আপনি দশাপতি থেকে খোঁজা শুরু করুন। এসে বলো দেখুন না বিদেশ যেতে পারবো কিনা, কবে পারবো, এর উত্তর আপনি প্রত্যন্ত দশা অধিপতি থেকে খোঁজা শুরু করুন। তাহলে মোটামুটি আপনারা বার করতে পারবেন যে যখন ইভেন্ট সিগনিফাই করতে হবে, যখন কোনো একটা ঘটনাকে নির্দেশ করতে হবে, সেই ঘটনাটিকে নির্দেশ করবার সময়, যখন ঘটনাকে নির্দেশ করা হচ্ছে, তখন প্রত্যন্তর দশা অধিপতির গুরুত্ব বেশি, তার থেকে একটু কম অন্তর্দশা অধিপতি, তার থেকে একটু কম মহাদশা অধিপতি। আর যখন
সময়টা ভালো যাচ্ছে কিনা, সময়ের শুভাশুভ ক্যালকুলেট করা হচ্ছে, তখন দশাপতি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে, তারপরে অন্তর্দশা অধিপতি, তারপরে প্রত্যন্ত দশা অধিপতি। সূত্র বলছে, পরবর্তী যেটা সূত্র, 3 নম্বর সূত্র, এটা বলছে 3, 6, 11, অর্থাৎ পাপ গ্রহ যারা, পাপ গ্রহের দশাকালে খারাপ ফল হবে। কিন্তু যদি পাপ গ্রহগুলো শুভ ক্ষেত্রগত হয়, তাহলে জাতক স্ট্রাগল করলেও আলটিমেটলি একটা জায়গায় দাঁড়াতে পারবে। এই 1, 2, 3, এই তিনটে রুল মেইনলি দশা ওরিয়েন্টেড। কিন্তু এরপরে গোচর চলে আসছে, সেই গোচরকে আমরা নেব 4 এবং 5 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রে কি বলছে, যদি কোনো একটা গ্রহ জন্ম কুণ্ডলিতে দুর্বল থাকে, তাহলে সেই গ্রহটার দশায়, এই গ্রহটার দশায় যে যে ঘরের উপর থেকে গ্রহটা যাচ্ছে, সেই ঘরের ক্ষতি হবে। তাহলে যদি কারোর 2 নম্বর ঘরের উপর দিয়ে যায়, তাহলে 2 নম্বর ঘরের ক্ষতি হবে। আর 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, এমন একটা গ্রহ যার অন্তর্দশা চলছে, এই গ্রহটা, 4 আর 5 কিন্তু গুলিয়ে যাবে, একটা গ্রহ যার অন্তর্দশা চলছে, সেই গ্রহটা যদি গোচরে শুভ ক্ষেত্রগত হয়, সেই গ্রহটা যদি শুভ ক্ষেত্রগত হয়, তাহলে সে ভালো ফল দেবে। যদি অশুভ ক্ষেত্রগত হয়, তাহলে সে খারাপ ফল দেবে। তাহলে 4 নম্বর সূত্র আর 5 নম্বর সূত্র পুরো গুলিয়ে যাওয়া। কিরকম? 4 নম্বর সূত্র কি বলছে, যদি কোনো গ্রহ দুর্বল হয়, যদি কোনো গ্রহ দুর্বল হয়, তাহলে তার দশাকালে সে যে যে ভাবের উপর দিয়ে যাবে, অন্তর্দশাকালে বা দশাকালে, ওই ভাবের ক্ষতি হবে। আর 5 নম্বর সূত্র কি বলছে, যদি কোনো, মানে যদি কোনো না, যে গ্রহের অন্তর্দশা চলছে, সেই গ্রহ যদি গোচরে টাফ সাইনে থাকে, কঠিন জায়গায় থাকে, তাহলে দশাও ফল দেবে। আর গোচরে যদি শুভ ক্ষেত্রে থাকে, তাহলে দশাও ভালো ফল দেবে। তাহলে এই 1 থেকে 5 পর্যন্ত যে রুলগুলো রইলো, সেই রুলগুলোকে আপনারা খুব ভালো করে পড়াশোনা করুন, তাই টুকে নেওয়ার ব্যবস্থা করুন, এবং তখনই কিন্তু আহ ইভেন্ট প্রেডিকশনের দিকে আপনারা এগোতে পারবেন। হতেই পারে যে আমাদের বেশ কিছু ইভেন্ট আমরা রিকভার করতে পারি না, কিন্তু উপলব্ধিটা আমরা করতেই পারি। এবং সেই উপলব্ধিগুলো করা খুব কঠিন নয়, এবং একটু মনন, একটু ধ্যান করলে পরেই আমরা আমাদের টাফ টাইম, ভালো টাইম, সেগুলোকে উপলব্ধি করতে পারি। তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি। আহ এই পর্যন্তই। আপনারা একটু দেখুন, হাতের রেখাগুলো একটু দেখুন, এবং চেষ্টা করুন যাতে ব্যাপারগুলোকে দ্রুত শিখে নিতে পারেন। পরের দিন আমরা দশার আরো 5টা রুল করাবো, এবং দশার ব্যাপারটাকে ক্লোজ করে দেবো। যদি দরকার হয়, অন্য বাকি দিকগুলোকে আমরা একটু বন্ধ রাখবো, দরকার যদি হয় তাহলে টাইমিংটাকে বাড়াবো, কিন্তু আলটিমেটলি আমাদের দশাটাকে পরের দিন শেষ করতেই হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই খুবই ভালো থাকুন, আর দেখা হবে পরের দিন। ঠিক আছে। ঠিক আছে স্যার। আর আজকে আমরা আর নতুন করে প্রশ্ন বা এগুলোর মধ্যে যাচ্ছি না। আহ বাকি তো সব আস্তে আস্তে ঠিকঠাকই হয়ে যাবে। এবং আপনারা এবার যেটা করবেন, সেটা খুব মাথায় রেখে করবেন। সেটা হচ্ছে, মানুষজনকে বলবেন যে আমি কিন্তু জ্যোতিষী। আপনারা প্রত্যেকেই বলবেন যে আমরা কিন্তু অ্যাস্ট্রোলজার। এইটা কিন্তু রেগুলার বেসিসে বলবার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার।
ঠিক আছে? ঠিক আছে। এবং এটা যদি না বলেন, তাহলে আপনাদের এই প্রফেশনটা তো সেলফ প্রফেশন, আপনাদেরকে মানুষ জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে আপনারা কবে অ্যাস্ট্রোলজার হয়ে গেলেন। একদম ঠিক স্যার। তো সুতরাং আহ একদম একদম। হুম। প্রত্যেকটা মানুষকে বলবেন ফ্রিতে হলেও দেখবেন, চার্ট অ্যানালাইসিস করবেন, যত বেশি চার্ট দেখবেন তত ভালো ঠিকঠাক করে আর কি আপনারা ইয়ে করতে পারবেন, প্রমিনেন্ট প্রেডিকশন করতে পারবেন। তো রেকর্ডিংটা অফ করে একটা মজার কথা বলি, দুঃখের মধ্যেও কখনো কখনো মজা চলে আসে।